তারা পেরিয়ে গেলে লতা অতি সন্তর্পণে তাদের পিছু নজর রাখল। দেখল তারা তিনজন গেল ঠিক সেই দিকটায় যেই দিকে রইস মিয়া থাকে। লতা মনে মনে বলল, কোনো সাপুরিয়া যতই দক্ষ হোক না কেন, তবুও তার পতন ঘটে সেই ধরতে যাওয়া সাপের বিষাক্ত ছোবলেই। সেই দিন সন্ধ্যাবেলায় আরমান ও নিকুয়াল চলে গেল জিপে করেই। সজীব রয়ে গেল। যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আরমান সজীবের একটু আড়ালেই লতার গালে চুমু খেয়ে বসল। লতা কষে এক চর বসিয়ে দিল আরমানের গালে। আরমান তাজ্জব চোখে চেয়ে রইল লতার দিকে, যেন তার চোখের সামনেই কোনো অলৌকিক ঘটনা ঘটে গেল এইমাত্র। সে সজীবকে তেজি চোখে জিজ্ঞাসা করল, এটা কি হলো সজীব? সজীব আরমানকে নিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, ও আমার বিয়ে করা স্ত্রী, ঢাকার লুইসা, চেরি নয়। আরমান সো হোয়াট বলে বলল, শালা রাবিশ, তাহলে আগেই বললি না কেন? তোর বউ পুতপবিত্র গঙ্গার জল, তাকে ধরা ছোঁয়া যাবে না। তুই যে আমার বিয়ে করা স্ত্রীর দিকে বাজে চোখে চাইবি তা কে জানত? কই, নিকুয়াল তো কিছুই করল না, তাহলে তুই? সজীবের মুখের বাক্য শেষ না হতেই আরমান জিপের ভিতরে ঢুকে পড়ল। সাই সাই করে জিপ গতিতে মূল সড়কে উঠে গেল। সজীব রুমে এসে লতাকে বিনীত স্বরে সরি বলল। লতা ব্রু কুচকে বিদ্রুপের চোখে চাইল সজীবের দিকে। বিরক্তিকর সুরে বলল, জাস্ট আই হেট ইউ, নওশাদ শিকদার ওরফে মিস্টার সজীব। সজীব আপ্লুত নয়নে চাইল লতার দিকে। কিছু বলতে গেলেই লতা থামিয়ে দিল হাত উঁচিয়ে। নো মোর টক। সজীব হাত বাড়িয়ে লতাকে ছুতে গেলেই লতা 3 হাত ছিটকে সরে গেল। রাতে দুজন আলাদা বিছানায় ঘুমালো। সকালে সজীব লতাকে আবারও কিছু বলে স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু লতা বিরস কণ্ঠে বলল, আপনি যে একজন ক্যারেক্টারলেস পারসন, এটা অন্তত আমার কাছে দিনের আলোর মতোই ক্লিয়ার হয়ে গেছে এখন। ঢাকায় হয়তো আপনারা একজন আরেকজনের গার্লফ্রেন্ডকে ইউজ করেন পুরনো গামছার মতোই, যখন খুশি তখন। স্টপ ইট লতা, জাস্ট স্টপ ইট। তাহলে নিকুয়াল কেন এমন করলো না তোমার সাথে? আরমান কেন করল? সে কি তোমার প্রেমিক ছিল? আমার তো মনে হয় তাই হয়তো হবে। লতার মগজ টকবক করে ফুটতে শুরু করল। ক্রোধে ঘৃণায় ফেটে যাচ্ছে তার মগজ। ধপ করে বসে পড়ল দাঁড়ানো থেকে সে। সজীব লতার মাথায় হাত রেখে বলল, ইচ্ছে করে হার্ট করার জন্য আবারও সরি। আমাদের বন্ধু মহলে সবচেয়ে বাজে স্বভাবের হলো আরমান। ব্যবসায়িক কারণে ধরা আছি তার কাছে, চাইলেই বিচ্ছিন্ন হওয়া যায় না হুট করেই। আমি ঢাকায় গেলেই দেখবে আমার সব কিছু, তখন বুঝতে পারবে, তখন তোমার ধারণাটাই পাল্টে যাবে দেখবে। আচ্ছা, তুমি কি আরমানকে চিনতে নাকি আগে থেকে? এটা কেন বলছি, এর কারণও আছে। ও যতই খারাপ হোক, পূর্ব পরিচিত না হলে আরমান এমনটা করার কথা নয়। লতা তখন আরমানের বিষয়টা খুলে বলল। উনি আমার খালার শ্বশুর বাড়ির লোক, সেই সুবাদে আমাকে চিনেছে। আমাকে প্রপোজালও করেছিল বেশ কয়েকবার, কিন্তু আমি রিফিউজ করেছি। বিয়েও করতে চেয়েছিল আমাকে, আমি মানা করেছি। তারপর খালার বাড়িতে একদিন একা পেয়ে জোর জবস্তি শুরু করে গায়ে হাত দিয়ে দিল আমার। সেই দিনও জুতা দিয়ে মেরেছে ওনাকে। এরপর আর খালার বাড়িতে কখনো যায়নি। তাই এখানে তার বন্ধুর স্ত্রী রূপে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছে সে, আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। পারলে আজ আমি ওকে আরও বড় কোনো শাস্তি দিতাম, তার একটা অর্গান কেটে ফেলতাম আমি। সজীব শিউরে উঠল লতার কোমল মুখে এত নিষ্ঠুর বাক্যটা শ্রবণ হতেই। বলল, তোমার সাহসের তারিফ করতেই হয়। তুমি যেই সেই লতা নও, তুমি হলে বনের বিষাক্ত লতা। কেউ কোনো ক্ষতি করতে চাইলেই তো তাকে পেঁচিয়ে মারবে। তাহলে টের পেয়েছেন? ঠোঁট কাত করে মেকি হাসি দিয়ে বলল লতা। ঢের পেয়েছি। আরমানের গালে চর পড়ার সাথে সাথেই লতা ও সজীবের উপস্থিত দ্বন্দ্বের অবসান হলো একরকম। তার পরের দিন লতা প্রভাতকালেই বিছানা ছেড়ে উঠে গেল। বাড়ির পিছন দিকে বেশ নিরিবিলি দেখা যাচ্ছে, সেই দিকে দুলে দুলে এগোতে লাগলো সে। দেখল আলতাফ মিয়াও হাঁটছে সেই পথ ধরে। আরে দাদাজান, আপনি? মধুর কণ্ঠে জিজ্ঞাসা করল লতা। নাথ বউ যে, তুমি এই সাত সকালে?
সজীব কই? ও ঘুমাচ্ছে দাদাজান। আপনি কি রোজ রোজ এই সময়ে সকালে হাঁটাহাঁটি করেন নাকি? হ্যাঁ রে মা, ভোরের শুদ্ধ বাতাসে বাগান গাছগাছালির মাঝে বেড়াতে পছন্দ করি আমি, সেই বহুদিন ধরেই। বাহ দাদাজান, এটা খুব ভালো একটা অভ্যাস করেছেন। এখন বুঝতে পারলাম কেন আপনি এত সুস্থ, সুন্দর আর সতেজ রয়েছেন এই বৃদ্ধ বয়সেও। আলতাফ মিয়া বলল, ধরতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ নাথ বউ। তোমাকে আমিই পছন্দ করেছি কিন্তু। এইটা সজীব বলছে। বলছে তো দাদাজান। আলতাফ মিয়া লতার চুলের দিকে খেয়াল করে বললেন, গোসলের পর চুলের পানি ভালো করে মোছা হয়নি তোমার? রোজ রোজ যদি এভাবে পানি থেকে যায় চুলে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। লতা লজ্জায় মাথা নামিয়ে পা ঘুরিয়ে চলে এলো আলতাফ মিয়ার সামনে থেকে। সেই দিন দুপুরেই লতাকে ভীষণভাবে চমকে দিল সজীব। পরিচিত রাজমিস্ত্রিকে খবর দিল, বাড়ির নাম ফলক বসালো দামি নীল পাথর খোদাই করে। লতার চোখ বেঁধে বাড়ির সামনে নিয়ে গেল সবাই। চোখ খুলে গেটের উপরে তাকাতে বলল। লতা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল সেই দিকে। দৃষ্টিনন্দন ও রাজকীয় লাগছে নাম ফলকটা, নীল বুনলতা। লতা মেলানো ঠোঁট ফাঁক করে আবেগী কণ্ঠে বলল, আমাকে উদ্দেশ্য করে এই নেম প্লেট, তাই না? হ্যাঁ, নয়তো কি। আমার কি আরও কয়েকটা বউ আছে নাকি? কি জানি, হয়তো থাকতেও পারে। সেই দিন মেরে ফেলো নিজ হাতে। হঠাৎ আপনাদের বাড়ির নাম আমার নামে দেওয়ার কারণ কি? আমরা জুৎসই কোনো নাম পাচ্ছিলাম না। কেন জানি আজ মনে হলো নীল বুনলতা নামটা খুবই সুন্দর। সবুজে ঘেরা এই বাড়ির নাম এটাই হওয়া উচিত। নীল বুনলতা কেন তাহলে? এটা ব্যাখ্যা করব পরে তোমাকে, আপাতত নয়। আচ্ছা বলে লতা কৃতজ্ঞতার হাসি হাসল। তার মনটা সজীবের উপর আর্দ্র হয়ে উঠল। যত যাই হোক, মুহূর্তের জন্য ভাবল উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। তার 2 দিন পর সজীব ঢাকায় চলে গেল। লতাকে অনেক জোর করলেও সে গেল না ঢাকায়। সে বলল পরে যাবে, এখন যেতে ইচ্ছে করছে না তার। বিকেলে চুমকি এসে লতাকে বলল, ভাবিজান, দাদার রুমে আপনারে ডাকতাছে। লতা তক্ষণই চলে গেল আলতাফ মিয়ার ঘরে। আর গিয়ে বলল, দাদাজান ডেকেছেন আমায়? তোমাকে তো ভাগেই পাই না আমি বৌমা। কোথায় একটু পাশে বসবা, গল্পগুজব করবা, শুধু এক জামাইয়ের দিকে খেয়াল রাখলে হবে? বুড়া জামাইয়ের খবর রাখন দরকার না? কি যে বলেন না দাদাজান, ভুল বুঝবেন না, আমি আপনাকেও ভীষণ পছন্দ করি। তাহলে আমি কিছু চাইলে ফিরাইয়া দিবা না তো আমাকে? আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই দেব। তোমার সাধ্যের ভিতরেই চাইব আমি। আমি এত কঠিন মানুষ নই যে কারো সাধ্যের বাইরে কিছু চাইব। আচ্ছা বলেন তো, কি আপনার আবদার? ঠিক আছে, সেটা পরে বলি। তার আগে আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। আমার বহুদিনের খায়েশ ছিল সজীবকে আমার পছন্দ করা মেয়েকে দিয়ে শাদি করামো, এবং তার বউরে আমি একটা বড় উপহার দিব। লতা অবাক হলো না, কিন্তু কৌতূহল বোধ করল মনে মনে। উৎসুক চোখে চাইল আলতাফ মিয়ার দিকে। তোমার নামে আমি বড় একটা ধানি জমি লেইখা দিব। স্বামীর বাড়িতে তোমার কর্তৃত্ব ও অধিকার মজবুত হইব। তাহলে রানীর মতো সবার উপর হুকুম চালাইতে পারবা। এত লোভনীয় প্রস্তাবে লতার মনে বিশাল খটকা লাগলো। আমার ওসব চাই না দাদাজান, আপনার নাতি আমার সব। হইছে থাক, পান দাও বানায়া। তোমার কচি নরম হাতের পান খাইতে খুব ইচ্ছে হইল। তুমিও চাইলে আমার সঙ্গে বৈশা খাইতে পারো মশলা দিয়ে পান। খাওয়ার অভ্যাস আছে নাকি তোমার নাত বউ? না দাদাজান, পান টান আমার তেমন ভালো লাগে না। আমার দাদির সাথে বসে মাঝে সাঝে অল্প অল্প খেতাম। যেহেতু মশলা পান বলছেন, তাহলে একটা পান খাওয়াই যায়। মশলা পানের মজাই আলাদা। ঠিক আছে, খাও নাত বউ, দেখবা পুরা ঠোঁট লাল হয়ে যাইব পানের রসে। লতা নিজেও একটা পান বানিয়ে মুখে পুরে দিল, একটা আলতাফ মিয়াকে দিল। অল্প সময়ের ব্যবধানে লতাকে পানের নেশা ধরে ফেলল। তার চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে আসছে। সে বলল, দাদাজান, আমি আমার রুমে গেলাম, একটু শোয়া দরকার। কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে আমার।
বলেই লতা উঠে দরজার কাছে গেল। অমনি পিছন থেকে আলতাফ মিয়া লতাকে ধরে বললেন, পইরা যাইতেছ? আমার এটা কি বিছানা নয়? এখানেই শুইয়া থাকো। তোমার বিছানার মতোই নরম, মজা পাইবা শুইয়া। লতার জ্ঞান শক্তি লোপ পেল, সে কিছুই বলতে পারছে না। আলতাফ মিয়া লতাকে ধরে এনে বিছানার ওপরে চিৎ করে শুইয়ে দিল। রুমের দরজা বন্ধ করে দিল। লতাকে নিজের গায়ের ওপর লম্বালম্বি করে শুইয়ে দিল। বিশ্রীভাবে লতার শরীরে হাত বুলিয়ে বুলিয়ে হাতের সুখ নিতে লাগল সে। এর বেশি আগানোর আগেই লতার হুঁশ ফিরে এলো। ভান করে শান্ত কণ্ঠে বলল, এই জন্যই জমি দিতে চেয়েছেন? ছি দাদাজান, ছি। রাগ করো কেন লতা? তোমাকে একটু আদর করলাম, খারাপ কি করছে? নাত বউ হিসেবে এটা আমি করতে পারি না? লতা রুম থেকে বের হয়ে গেল। বিড়বিড় করে উচ্চারণ করল, তার মানে চুমকির রুমে রাতে তুইই যাস? ধৈর্যশীলা নারী যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে দমাতে পারে না। তোদের যার যত অনাচার পাপাচার রয়েছে সব শেষ হবে এবার। লতা কোনোভাবে টলতে টলতে নিজের রুমে এসে পড়ল। থরথর করে কাঁপতে লাগলো সে। পা গুটিয়ে বসল বিছানার এক কোণে। আবারও মনে করল দাদির সেই গল্প। অলকনগর গ্রামে শিকদার বাড়ি নামকরা প্রভাবশালী খানদানি বাড়ি ছিল। এর মধ্যে কয়েক পরিবার নতুন বাড়ি করে অন্যত্র চলে গিয়েছে। সেই পরিবারের এক পুরুষ ছিল নারী লোভী। তাহলে কি আলতাফ চৌধুরী সেই পুরুষ? লতা আর ভাবল না। ঠিক করলো, নুয়ে গেলে চলবে না, সব উৎখাত করতে হবে, সব অনাচার পাপাচার দূর করতে হবে। লতা তার ভাই সবুজকে ফোন দিল। কিরে, চাবি বানিয়েছিস? বুবু তৈরি করতে দিয়েছে, কাল সকালে হাতে পাবো। শোন, দেরি করিস না, তাহলে কালই কিন্তু নিয়ে আসবি। বুবু রুমকি আমাকে অনুরোধ করেছে, যখন যাব ওকে যেন আমার সাথে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, ওকেও নিয়ে আসিস তোর সাথে। লতা ফোন রেখে নিজের রুম থেকে বের হয়ে গেল। সুজানার রুমে যেতেই শুনতে পেল সুজানা ফোনে গম গম সরে বলছে, তুই করলিটা কি? তোকে শিখিয়ে দিলাম কিভাবে, আর তুই করলি কিভাবে? সজীবের কাছে আমি গাঁদা ফুল আরও হয়ে গেলাম। লতা অনুমতি ছাড়াই রুমের দরজা ঠেলে ভেতরে চলে গেল। সুজানা হতবিহ্বল হয়ে লতাকে দেখল, ইতস্তত বোধ করতে লাগলো। তবুও গোপনে নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, বৌমা হঠাৎ তুমি? কথা শুনে গিয়েছি বলে ঘাবড়ে গেলেন মা? কিসের কথা? আর কেন ঘাবড়ে যাব আমি? আপনার ভাগ্নির সাথে মাত্রই তো বললেন। আসলে আমার কপাল খারাপ, ছোটবেলায় মাকে হারালাম, আপনাকে নিজের মায়ের আসনে স্থান দিয়েছিলাম। এখন দেখি সবই ভুল। এই বাড়িতে কি একজনও মানুষ নেই যার আশ্রয়ে আমি ভালো থাকতে পারবো? এত খারাপের ভিড়ে আমারও ভালো থাকাটা অসম্ভব। আমি এসেছিলাম আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা কাজে, কিন্তু দৃশ্যপটে পরিবর্তন আনতে হলো। আপনারও ছোট্ট মুখোশটা খুলে গেল বলে। কি বলতে চাও তুমি? কঠিন স্বরে বলার চেষ্টা করলো সুজানা। লতা চেয়ার টেনে আয়েশ করে বসল। মা বললেন, কেন নিজের ভাগ্নিকে আমাদের একা রুমে সজীবের কাছে পাঠালেন? তুমি চলে যাও আমার সামনে থেকে বলছি। লতা উত্তেজিত হয়ে গেল। কর্কশ কণ্ঠে আদেশের ভঙ্গিতে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করে ঘি তুলতে হয়। এই কৌশলটা দাদির কাছ থেকে আমি রপ্ত করেছি বেশ ছোটবেলা থেকেই। আপনার কাছ থেকে নেপথ্য কাহিনী না জেনে আমি রুম ছাড়ছি না। প্রস্তাব আমার, সিদ্ধান্ত আপনার। বলতে যত লেট করবেন আপনার ঘুমাতে ততই লেট হবে। আর বেশি রাত পর্যন্ত জাগলে আপনার শারীরিক কি সমস্যা হবে তা আপনিই বেশ ভালো জানেন। বাড়ির নাম ফলক দেখলেন তো, নীল বনলতা। সুজানা আমতা আমতা করতে লাগলো। একটু নড়ে চড়ে বসল। শুকিয়ে আসা ঠোঁট ও গলা ভিজিয়ে নিল এক মগ পানি খেয়ে। খুরের মতো লতার ধারালো কথায় উপলব্ধি করতে পারল, সত্য উন্মোচন না করলে বাঁচার পথ প্রায় রুদ্ধ হয়ে যাবে। যখন বুঝলাম সজীব তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার প্রতি অনেক দুর্বল, তাই তাকে তোমার চোখে খারাপ বানিয়ে কষ্ট দেওয়ার জন্য এমনটা করেছি। এটার কারণ সজীবও আমাকে খারাপ জানে। সবার কাছে আমার মিথ্যা দুর্নাম রটায় সে। কি দুর্নাম রটায় আপনার নামে? আমি নাকি তার মাকে মেরে ফেলেছি,
তার বাবাকে শেষ করেছি। তাহলে আসল কথা বলুন, তার মাকে কে মেরেছে? বলবো, সব বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে নিরাপত্তা দিতে পারবে? এখান থেকে কেন যাবেন আপনি? এটা আপনার স্বামীর বাড়ি। না, এটা আমার স্বামীর বাড়ি নয়। এদের কারো সাথেই আমার কোনো সম্পর্ক নেই। লতা নির্বাক চোখে চাইল সুজানার নিরীহ চোখে। খানিক নরম গলায় বলল, সব খোলাসা করে বলুন তো আমাকে। মুক্ত হতে চাইলে মানে? সজীবের বাবা ও আমার স্বামী ছিল ঘনিষ্ঠ বন্ধু। লাগোয়া গ্রাম আমাদের, সেই সুবাদে আসা যাওয়া ছিল অবাধে। সজীবের বাবার সাথে আমিও হাসি ঠাট্টা করে ফ্রিভাবে গল্প করতাম। আর এটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তোমার দাদা শ্বশুর, অর্থাৎ আলতাফ শিকদার। তখন তিনি আমার দিকে কুনজর দেন, আমি বুঝতেই পারিনি। ওনার নাম না আলতাফ মিয়া? অবাক কণ্ঠে জানতে চাইল লতা। না তো, মিয়া কই শুনলা তুমি? তবে আমি চাচা মিয়া বলে ডাকতাম ওনাকে। উনি হলেন দুশ্চরিত্র, যৌন বিকারগ্রস্ত অত্যাচারী আলতাফ শিকদার। যাই হোক, একদিন আমি এই বাড়িতে এলে উনি আমাকে ওনার রুমে ডেকে নিল। তারপর ওনার পাশে নিয়ে আমাকে বসালো আর গল্প করতে লাগলো। অল্প বয়সে স্ত্রী হারা হলেন তিনি। আর বলতে লাগলেন কথাগুলো ব্যথা ভরা চিত্তে। অনেকেই নাকি ওনাকে বিয়ে করতে বলেছে, কিন্তু দুই পুত্রের কথা ভেবে তিনি আর এই কাজটি করেননি। এছাড়া উনি ওনার বিধবা স্ত্রীর প্রতি সম্মান জানিয়েছেন। এভাবে কথা চলে উনি আমাকে পান বানিয়ে দিতে বলল, আমাকেও খেতে বলল। আমি খেলাম ওনার অনুরোধে। ঘুণাক্ষরেও আমি বুঝতে পারিনি জর্দার সাথে নেশা জাতীয় কিছু একটা উনি আগেই মিশিয়ে রেখেছেন। আমাকে পানের নেশা ধরে যায়, কারণ তার আগে মাত্র একদিন আমি পান খেয়েছি শখ করে, আমার স্বামীর সাথে বাসর ঘরে। এদের বাড়ি তো ফাঁকা, তেমন কেউ নেই। আর ওনার রুমে ওনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। উনি দরজা বন্ধ করে দিল ভিতর থেকে, আমাকে জোর করে খাটে শুইয়ে দিল। ওনার গায়ে কিন্তু অনেক জোর। আমার হুঁশ আদো আদো তখন। উনি আমার মুখ বেঁধে ফেলেন, যেন চিৎকার দিতে না পারি আমি। উনি আমাকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলে। আমার কোমরের কালো সুতাটাও ছিঁড়ে ফেলেন। আমার দুই হাত খাটের দুই খুঁটির সাথে বেঁধে ফেললেন। ঘণ্টাব্যাপী পৈশাচিক উল্লাস করতে করতে বললেন, আমার জিহ্বা লকলকাতে থাকে তোমার মতো যুবতীদের শরীর দেখলেই। তোমার কিছুই ক্ষয়ে যাবে না, সব অক্ষুণ্ণই থাকবে। এখন তুমিও তো সুখ পাচ্ছ নাকি? মুখ বন্ধ রাখবে, নইলে একদম মেরে ফেলব। আমার রাজত্ব আর ক্ষমতা সম্পর্কে তোমার মোটামুটি বেশ ভালোই ধারণা আছে। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শোনা গেল। উনি দ্রুত লুঙ্গি পরে নিলেন। আমিও কাচ্চিত হয়ে উঠে দাঁড়ালাম, নগ্ন শরীরে কাপড় পেঁচিয়ে নিলাম। আমার নিঃশ্বাস ওঠানামা করছে। উনি দরজা খুলে দিয়ে দরজার আড়াল করেই দাঁড়িয়ে রইল। ওনার ইচ্ছে ছিল ভাবি চলে গেলে আমাকে লুকিয়ে বের করে দিবে, কিন্তু পারল না। সজীবের মা অর্থাৎ নীলা ভাবি বললেন, বাবা, সুজানা ভাবি কই? সারা বাড়িতে দেখতে পেলাম না কোথাও। এই বলেই তিনি রুমে ঢুকে পড়লেন। দেখলেন আমি বিবস্ত্র অবস্থায় খাটের এক পাশে দাঁড়িয়ে আছি। খাটের পাশে চিপায় বসিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। উনি বজ্রমূর্তি ধারণ করলেন। ঘৃণা মিশ্রিত স্বরে হুমকি দিয়ে আলতাফ শিকদারকে বললেন, আমি এক্ষুনি সজীবের বাবাকে সব বলে দেব আপনার সম্বন্ধে। থানায়ও যাচ্ছি আপনার নামে কেস করতে। আপনার নামে ধর্ষণের মামলা দিব আমি। কিভাবে পারলেন নিজের মেয়ের বয়সী কাউকে এটা করতে? এখন তো আমারও নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। এতই যখন শখ, বিয়ে করেন না কেন? সেটা তো দোষের কিছু হতো না। আলতাফ শিকদার ভাবিকে টেনে রুমের ভিতরে নিয়ে এলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি কুজো হয়ে বসে আছি, ভয়ে কাঁপতে লাগলাম। ভাবি বের হওয়ার জন্য মোছরামুছরি করছে। উনি চোখ লাল করে ভাবিকে ধমক দিলেন, বললেন, খবরদার বলছি, তুমি আমাকে আমার ছেলে ও নাতির কাছে একদম খারাপ বানানোর চেষ্টা করবা না। আর থানা পুলিশের কথাও মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার নামে আমি অনেক জমি লিখে দিব। ভাবি ছিল খুব ঘাটতেরা। ভাবি বলল, আমি আপনাকে দেখেই ছাড়ব। উনি বুঝতে পারলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উনি ভাবিকে বিবস্ত্র না করেই
উপর্যুপরি ধর্ষণ করল রুমের মেঝেতে শুইয়ে দিয়ে আমার চোখের সামনে। ওনার পশুশক্তি ও পেশিশক্তির কাছে আমি আর ভাবি দুজনেই হেরে গেলাম এবং ভাবির শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ভাবিকে হত্যা করা হলো। ভাবির অ্যাজমা ছিল, নিঃশ্বাস ছোট হয়ে আসছিল, তাই গলায় জোরে দুপাশ থেকে টান পড়তেই মারা গেলেন তিনি। আমিও বের হতে পারলাম না রুম থেকে। আমাকে খাটের খুঁটির সাথে বেঁধে ফেলল এবং আঙ্গুল তাক করে দানব দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রাণে বাঁচতে চাইলে আমার কথায় তাল মিলিয়ে চলবা। এই বলে উঠে গিয়ে সজীবকে ডেকে এনে হাউমাউ করে কান্নার অভিনয় করতে লাগলো। আমাকে দেখিয়ে বলতে লাগলো, দাদু ভাই, এই ডাইনিকে তোর বাবা বিয়ে করেছে লুকিয়ে। এখন এক দুই কথায় তর্ক করে তোর মাকে মেরে ফেলল। সজীবের তখন বয়স হবে 10 বছরের মতো। সে ছিল দাদার পাগল, তাই অবুজের বয়সে বুঝদারের মতন দাদার কথাটাই বিশ্বাস করে নিল মন প্রাণ দিয়ে। আমি কেবল ফেল চোখে এই নরকীয় ঘটনার সাক্ষী হয়ে পড়ে রইলাম নির্জীবের মতন। তিনি কাঁদতে কাঁদতে ছেলেকে ফোন দিয়ে বললেন, তুই নাকি বিয়ে করলি কবিরের বউকে। সে তো আমার প্রিয় বৌমাটাকেই মেরে ফেলল রে বাবা। আমি কেবল ফেল চোখে এই নারকীয় ঘটনার সাক্ষী হয়ে পড়ে রইলাম নির্জীবের মতন। তিনি উদ্ভ্রান্তের ন্যায় কাঁদতে কাঁদতে ছেলেকে ফোন দিয়ে বললেন, তুই নাকি বিয়ে করলি কবিরের বউকে। সে তো আমার প্রিয় বৌমাকে মেরে ফেলল বাবা। আলতাফ শিকদারের পাকা অভিনয় দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। ঘৃণায় নাড়ি ভুড়ি ঠেলে ভিতর থেকে বমি আসার উপক্রম। সারা গা গুলাতে লাগলো। মনে হলো কেয়ামতের আলামত তক্ষুনি আমি চাক্ষুষ দেখতে পেলাম। ফোনের ওপাশে সজীবের বাবা কি বলল তা আমি শুনতে পাইনি। তার কিছুক্ষণ পর আমার স্বামী কবির আমাকে ফোন দিল। বিশ্রী ভাষায় গালিগালাজ করল সে আমাকে। ডাইনি, রাক্ষসী, এই ছিল তোর মনে? তোকে তালাক দিচ্ছি আমি। কেন মিথ্যা বলে আমার বন্ধুর বউকে মেরে ফেললি তুই? আমার বন্ধু আমাকে ফোন দিয়ে কান্নায় ভেঙে পড়ল। তার কিছুক্ষণ পর খবর এলো সজীবের বাবাও নাকি ঢাকায় আকস্মিক স্ত্রীর শোক সইতে না পেরে হার্টস্ট্রোক করে মারা গিয়েছেন। পরের দিন সকালে সজীবের বাবা আর মায়ের একসাথে যাপন সম্পন্ন হলো। সজীবের দাদা জানাজার আগে উঠানে দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে বললেন, যেহেতু আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে আজ থেকে এই মেয়ে লোকটা শিকদার বাড়ির বউ হিসেবেই স্বীকৃতি পাবে এবং আমার কলিজার টুকরা নাতি সজীবকে লালন পালন করবে। উপস্থিত কেউ কোনো উচ্চবাচ্য করল না। এক বাক্যে সবাই মেনে নিল ওনার কথা। সুজানা এবার একটু থামল জিরানোর উদ্দেশ্যে। লতা তখন নির্বিকার কণ্ঠে বলল, মানুষ সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষ এতটা হিংস্র হতে পারে, এতটা দানবীয় কাণ্ড ঘটাতে পারে, এ যেন সিনেমা রূপকথার কাহিনীকেও হার মানাবে। বুড়া শিকদারের মৃত্যু হবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ও নিকৃষ্টতম মৃত্যু। আচ্ছা, আপনার নিকটজন কেউ এ নিয়ে প্রতিবাদ করেনি কিংবা থানা পুলিশ করেনি? মাগো, এই সমাজ চলে সবলের ইশারায়, আর সবল পিষে মানে দুর্বলকে। তারা অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। শুরু হলো আমার দুর্বিষহ জীবন। সজীবকে কত করে বোঝালাম, সত্য ঘটনা বললাম, কিন্তু মুখোশ পরা দাদার অপার স্নেহ মমতায় অন্ধ ছিল সজীব। দাদার কথাকেই সে বেদবাক্য মনে করল। সজীব যখন বড় হতে লাগলো আর পৃথিবী সম্পর্কে বুঝতে লাগলো, তখন থেকে আমার প্রতি তার ঘৃণা ক্রমশ বাড়তে লাগলো। আমাকে কোনোভাবেই সহ্য করতে পারত না সে। বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো, কিন্তু তার দাদা তাকে বলতো, দাদু, তোর বাবার বিয়ে করা স্ত্রী, সে কোথায় যাবে এখন বল? এদিকে আমার আত্মীয় স্বজনও এই মিথ্যাটাকে সত্যি বলে ভাবতে শুরু করলো। আমার সাথে যোগাযোগ করা বিচ্ছিন্ন করে দিল। ধীরে ধীরে আমি একা হয়ে যাই। সজীবকে পাঠিয়ে দেওয়া হলো শহরে তার খালার বাসায় পড়াশোনা করার জন্য। সজীব ওখানে থেকেই পড়াশোনা শেষ করলো। পরে ঢাকায় বড় একটা বিজনেস শুরু করলো পার্টনার নিয়ে। লতা বলল, তো আপনি এখন এখানে পড়ে আছেন কেন? চলে যেতে পারেন না? গভীর দীর্ঘশ্বাস ছেড়ে সুজানা আবারও বলতে শুরু করলো, উনি নিজ থেকে আমাকে 10% জায়গা দিয়েছেন।
এবং হুঁশিয়ার করে দিয়েছেন যেন এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা না করি এবং মুখ বন্ধ রাখি, নইলে আমার কাছের সবাইকে মেরে ফেলবেন তিনি। উনি কি আপনাকে বিয়ে করতে চেয়েছে? লতা বলল, না, এটা কখনোই চাননি উনি। যেহেতু সমাজে প্রকাশ করেছে আমি তার ছেলের বউ, তাহলে এটা তো পারছেন না তিনি। ওনার মর্যাদা ক্ষুণ্ণ হয় এই জন্য। কিন্তু উনি সবসময় আমার সাথে শারীরিক সম্পর্ক করত এবং উনি শারীরিক শক্তি এবং যৌন শক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিত ঔষধ খায়। বাগানে বহু ঔষধি বনলতা গাছ লাগিয়েছেন এই জন্য। ওনার এসব কর্মকাণ্ড কিন্তু সুজীব জানে না। সে বাড়ির চারপাশের কোনো খবরই রাখে না, বাড়িতেও তেমন আসা যাওয়া করে না, কারণ আমাকে সহ্য করতে পারে না বলে। তার পৈতৃক সূত্রে পাওয়া এত বিপুল অর্থ সম্পদ সব আলতাফ শিকদারের নামেই রয়েছে। সজীব বাড়ি আসলে উনি মুসল্লি সাজে সবার সামনে। তার মানে এই বিষয়টা এখনো আপনার সাথে চলে? লতা বলল, না, আজ 4 বছর ধরে বন্ধ আছে। আমি অসুস্থ হয়ে গিয়েছি, ঘরের কোনো কাজও করতে পারি না তেমন। তাই তারপর থেকে বাসায় কাজের মেয়ে রাখা হলো। চরের থেকে নিয়ে আসে মাসান্তে বেশি বেতন দেওয়ার কথা বলে। দরিদ্র পিতামাতা অর্থলোভে বাড়ন্ত বয়সের কিশোরী মেয়েদের তার হাতে তুলে দেয় অগাধ বিশ্বাসে। 6 মাস না যেতেই সেই মেয়েরা চলে যেতে চায় ওনার নষ্টামির জন্যই। তোমাকেও পছন্দ করে এনেছে তিনি ভোগ করার জন্যই। ভেবেছে তোমরা সজীবদের চেয়েও দুর্বল। তোমার নামে জায়গা লিখে দিলে তুমি মুখ বন্ধ রাখবে এবং তার কামনা চরিতার্থ করার সুযোগ করে দেবে। এই জন্যই আমি তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম। সরাসরি বললে যদি কোনো বিপদে পড়ে যাই, তাই পরোক্ষভাবে বলেছি কথাটা তোমাকে। উনি বিয়ে করেননি এই জন্যই, করলে তো স্ত্রী তার বাধা হয়ে যাবে। কম বয়সী মেয়েদের শরীরের উপর ওনার মারাত্মক লোভ। কথাগুলো বলতে বলতে সুজানার গলা ধরে আসে। আর বলতে পারছে না সুজানা। অবসাদগ্রস্ত দেহটাকে এলিয়ে দিল বিছানার মাঝে। লতা এবার উঠে দাঁড়ালো, সুজানার পিঠে সহানুভূতির হাত রাখল, বলল, আপনি এখন ঘুমিয়ে যান মা, পরে আরও কিছু জানার প্রয়োজন হলে আমি জিজ্ঞাসা করব আপনাকে। লতার কাছে সবকিছু বলতে পেরে সুজানার বুকটা আজ হালকা লাগছে, যেন বহুদিন পর সে কারাগার থেকে মুক্তি পেল। লতা তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। যদিও ঘুম তেমন এলো না, দুর্ভাবনায় নিশি ফুরিয়ে গেল। একদরিয়া ঘৃণা ও ক্রোধ জমা হলো তার সৎমা মাসুদার উপরে। সে কি জেনে শুনেই তাকে এখানে বিয়ে দিল, নাকি না জেনেই কেবলমাত্র ধনী ঘর দেখেই বিয়ে দিয়েছে? নিত্যদিনের মতোই সবার যাপিত জীবন চলতে লাগল। বেলা হয়ে এলে সবুজ তার বোন রুমকিকে নিয়ে সাইকেল চালিয়ে বোনের বাড়িতে এলো। লতা রুমে গিয়ে তালাচাবি বুঝিয়ে দিল চুপি চুপি। লতা সবাইকে বলল, রুমকি আসতে চাইল, তাই সবুজ নিয়ে আসলো। লতা ফার্মেসির কথা বলে সবুজের সাইকেলে চড়ে নিকটবর্তী থানায় গেল। রুমকিকে চুমকি ও সুজানার হেফাজতে রেখে গেল। চটপটে রুমকির অপার কৌতূহলী চোখ সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো বিমোহিত হয়ে। আলতাফ রুমকিকে দেখেই ডাক দিল। রুমকি রঙিন প্রজাপতির মতো তিরিং বিরিং করতে করতে তার রুমে গেল। দাদাজান, কেমন আছেন? রুমকি বলল, এখন বেশ অনেকটাই ভালো, তোমাকে কাছে পেলাম বলে। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? এই তো দাদাজান, সবাই ভালো আছে। আচ্ছা, তুমি কিসে পড়ো রুমকি? এবার এসএসসি পরীক্ষা দেব। ও আচ্ছা, তুমি আমার রুমে আসলা, কি যে খাওয়াই তোমারে? পান খাইবা দাদুভাই? রুমকি একগাল হেসে বলল, হ খামো, দাদা কইলে। তাইলে আমাকেও দাও, তুমিও খাও। রুমকি খুশি খুশি মনে পান বানিয়ে দিল আলতাফকে, নিজেও বানিয়ে মুখে পুরে নিল। অল্প সময়ের ভিতরেই রুমকিকে পানের নেশা ধরে ফেলল। সে ঝাপসা চোখে আলতাফের দিকে চাইল, জড়ানো কণ্ঠে বলল, ও মা, দাদা এটা কি পান খাওয়াইলেন আমাকে? আমি যে পড়েই যাচ্ছি। আরে দাদা যান, পড়বা না, আমি আছি না। ঠিকভাবে বিছানায় শুয়ে থাকো কিছুক্ষণ, আরাম পাইবা একটু পরে। আলতাফ উঠে দরজা বন্ধ করে দিল।
রুমকিকে বিবস্ত্র করে ফেলল সে। রুমকি বুঝতে পারল, চিৎকার দেওয়ার আগেই তার মুখ বেঁধে ফেলল আলতাফ চৌধুরী। হ্যাংলা পাতলা গড়নের রুমকি পুরুষের শক্তির কাছে পেরে উঠল না। তার কুমারিত্ব হরণ হয়ে গেল ঘণ্টাব্যাপী। একাধিক লাল চিহ্নতে বিছানা ভরে গেল। রুমকি ব্যথায় কোকাচ্ছে, উঠতেও পারছে না। আলতাফ নিজেই রুমকিকে সালোয়ার কামিজ পরিয়ে দিল, কিন্তু রুমকি উঠে দাঁড়াতেও পারছে না। লতা থানা থেকে হতাশ মনে বাড়ি ফিরে এলো। পুলিশ লতাকে বলল, প্রত্যক্ষ প্রমাণ না মিললে আমরা অপরাধীকে শনাক্ত করতে পারি না। তার মধ্যে আলতাফ শিকদার একজন প্রভাবশালী লোক, তাই পৃথিবী টাকার গোলাম। এজন্য ওনার টাকার কাছে বশ্যতা স্বীকার করে প্রশাসনের লোকেরাও। লতা ঘরের দোরগোড়ায় পা রাখতেই চুমকি ও সুজানা ভয়ার্ত কণ্ঠে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে, রুমকিকে হাসপাতালে নিতে হবে। তুমি বের হয়ে যাওয়ার পর রুমকি আমাদের কাছ থেকে উঠে যায়। কিছু সময় বাদে চুমকিকে পাঠাই রুমকিকে খোঁজার জন্য। লতা ভাগিনী রূপ ধারণ করে এবার। চুমকি ও সুজানাকে সাহস দিয়ে তার সঙ্গে নিয়ে যায়। আলতাফ শিকদার তার রুমেই ছিল দম্বের সাথে। তার বিশ্বাস ছিল লতা সুজানার মতোই নীরব থাকবে। চুমকি দুটো রিক্সা ডেকে আনলো দ্রুত। সুজানা ও লতা রুমকিকে ধরে বিছানা থেকে তুলে দাঁড় করালো। রুমকি ব্যথায় পা ফেলতে পারছে না, তাকে রুমের বাইরে এনে দাঁড় করালো। আলতাফের হাত থেকে তার মোবাইল ছিনিয়ে নিল লতা, যেন কোথাও কোনোভাবে যোগাযোগ করতে না পারে, আর কোনো নতুন ফন্দি না আটতে পারে। আলতাফ চোখ কর্মরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই ফকিন্নির মাইয়া, তোর এত বড় হিম্মত হয় কেমনে আমার মোবাইল কেড়ে নেওয়ার? লতা এবার বলল, আমি যেই সেই লতা নয়, নীলবুনো লতা, তোর জম। বুঝলি কিছু খাটাইস? চুমকি রিক্সা ডেকে আনলে সবাই মিলে রুমকিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। লতা রিক্সায় বসেই তার দাদিকে ফোন করে জানায়, রুমকি তার দাদা শ্বশুর আলতাফ শিকদারের দ্বারা বাজেভাবে রেপ হয়েছে, এখন হাসপাতালে আছে। বিকেলে রুমকির কাছে সুজানা ও চুমকিকে রেখে বাড়িতে গেল লতা। তাদের গেইটের সামনে যেতেই দেখল শত শত উৎসুক জনতার ভিড় বাড়ির উঠানে। লতা বিস্মিত ও উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাড়িবর্তী জনসমাগম কেন? অচেনা কয়েকজন বলল, ভয়ঙ্কর আলতাফ শিকদার খুন হয়েছে কিছুক্ষণ আগে। খুন? কে মেরেছে? ঘন ঘন নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করতে লাগলো লতা। জানি না তো আমরা। কে এই ঘটনা ঘটিয়েছে? লতা ভিড় ঠেলে ঘরের সামনে গেল। স্থির চোখে দেখল আলতাফ শিকদার কাত হয়ে পড়ে আছে ঘরের সামনের বারান্দায়, ছটফট করছে গলাকাটা মুরগির মতো। পাশে একটি ছুরি হাতে দাঁড়িয়ে আছে রইস। তার পিছনে গাছের একটা ডাল হাতে মাসুদা পড়ে আছে আহত অবস্থায়। লতা পা ঘুরিয়ে দাঁড়ালো, সবার দিকে দৃষ্টি করে তাকালো, চোয়াল শক্ত করে দরাজ কণ্ঠে আদেশ দিল, এখানে কেউ খুন হয়নি, আর হলেও আপনারা কিছু করতে পারবেন শিকদার পরিবারের বিরুদ্ধে? দয়া করে সবাই চলে যান, এটা একান্তই আমাদের পারিবারিক ঝামেলা। কে আসতে বলেছে আপনাদের? তখন সবাই মৃদু গুঞ্জন তুলে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। লতা সপাটে লোহার গেটটা ভিতর থেকে বন্ধ করে দিল। গলা তুলে রইসকে জিজ্ঞাসা করল, এরা কিভাবে ঢুকলো রইস ভাই? ভাবি সাহেব, আমি কিছুই জানি না। আমি ওইদিকে জংলাগুলা কাইটটা পরিষ্কার করতেছিলাম ছুরি দিয়ে। মাথা তুলতেই দেখলাম বোরকা পরা মহিলা একজন বাড়ির ভিতরে ঢুকলো। তখন আমি তার পরিচয় জানার জন্য আসলাম। এসেই দেখি উনি হাতের এই লাঠি দিয়ে এই খবিশের উপর চড়াও হয়েছে। তখন সেও তার চুলের মুঠি ধইরা বেধরক মারধর করে। উনি বেশি আঘাত খাইছে। এই অসুরের শক্তির লগে কে জিততে পারে? কেউ না। আমি ওনারে থামাই এবং পরিচয় জানতে চাই। তখন উনি কান্নাকাটি কইরা আইস্কার কাহিনী কইল। আমিও বহুদিনের ক্ষোভ মিটাইবার একটা সুযোগ পাইলাম, তাই আমিও একটা পোজ দেই ছুরি দিয়া তার হাতের মধ্যে। গেট পুরাই খোলা ছিল। কেউ হয়তো পথের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ফেলছে এই ঘটনা, ব্যাস
এভাবেই হুড়মুড় কইরা বাড়িতে আশেপাশের মানুষজন ঢুইক্কা পড়ল। সজীব ভাইকে জানাইছেন ভাবি সাহেব? সজীব গাড়ি নিয়ে আসতেছে ঢাকা থেকে। আলতাফ শিকদার কোকানো বিষ কণ্ঠে বলল, আমার দলবল যদি একবার শোনে তোরা কেউ জিন্দা থাকবি না। লতা একটা বেতের মোড়া টেনে বসল। লুচ্চা বুড়া, তুই বাঁচলেই তো তোর দলবল নাকি? তোর খেলা তো খতম। এসে গিয়েছে বিষে ভরা নীল বনলতা। তার আধিপত্য কিন্তু বনের অন্য লতাগুলোর চেয়েও বেশি। জানিসই তো তুই ভালো করে। তার প্রভাব বনের বহু জায়গা নিয়ে। বনলতা গজাতে থাকে বনের বিস্তর অংশ নিয়ে। বনলতা অনেক মজবুত হয়, সেটা খুব ভালো করেই তুই জানিস। লতা মাসুদার দিকে চেয়ে কটাক্ষ করে বলল, দেখলেন তো, পরের মেয়ের জন্য গর্ত করলে নিজের মেয়েই সেই গর্তে পড়ে। এর সাথে হাত কইরা তো গোপনে টাকা পয়সা খেয়ে আমাকে এই জল্লাদদের হাতে তুলে দিলেন। ওই খোদা সাক্ষী, আমি যদি এটা বুঝতাম তাহলে রুমকিকে আমার সঙ্গে করেই বাইরে নিয়ে যেতাম। রুমকি এখানের অতিথি, সে যে তার সাথেও এমন একটা নোংরা গর্হিত কাজ করবে এটা আমার কল্পনায়ও ছিল না। আমি অনুতপ্ত এর জন্য। আমার আফসোস কবু যেন শেষ না হয়। আমি বহুদিন এই প্রায়শ্চিত্ত করতে চাই রুমকির জন্য। আর আপনার ফয়সালা পরে হবে। মাসুদা শরীরের যন্ত্রণায় কাতরাতে লাগল এবং বলল, মারে, আমার রুমকি কেমন আছে এখন? সেরে উঠবে তো সে? প্রথম তো, তাই রক্তক্ষরণ হয়েছে অতিরিক্ত। আল্লাহকে ডাকুন, এই জানোয়ার আমার কলিজার বনরে শেষ করে দিল, আমিও তাকে শেষ করে দেব। এই বলে দাঁত কিরিমির করতে করতে আলতাফ শিকদারের অন্ডকোষ বরাবর লাথি মেরে দিল লতা। ফনাতলা সাপের মতো ফোঁস করতে লাগলো লতা। ও মা গো, ও আল্লাহ, বাঁচাও। এরকম গগন বিদারী আত্মচিৎকার দিতে দিতে আলতাফ হাত দিয়ে চেপে ধরল তার গোপনাঙ্গ। পাশে দাঁড়ানো রইস যেন এবার মনে অনেক শক্তি ও সাহস পেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে আলতাফের লুঙ্গি এক টানে খুলে ফেলল। হাতের ধারালো ছুরিটা দিয়ে এক পোচেই পুরুষাঙ্গটা কেটে নিল। এক দৌড়ে বাড়ির পিছনে চলে গেল। গভীর গর্ত করে পুঁতে দিল। ফিরে এলো ঘামাতে ঘামাতে, হাঁপাতে হাঁপাতে। রইস ভাই, আমি নিজ হাতে শাস্তি দিব একে। আপনি কেন এটা করতে গেলেন? আপনি না তাদের বিশ্বস্ত লোক? ভাবি সাহেব, ভয়ে মুখ খুলি নাই। এই খবিশ আমার বউর ইজ্জতও লুটে নিছে। একবার নয়, বেশ কয়েকবার করেছে এই ঘটনা। সেই অপমানে শরমে আমার বউ গলায় দড়ি দিছে। আমি নিজ হাতে তার গলাটা কাটুম, টুকরা টুকরা করে কাটুম তারে। বুঝলাম। রইস ভাই, এতক্ষণে আসল ঘটনা বুঝতে পারলাম। আপনি রান্না কতটুকু বাকি আছে সেটা একটু দেখুন। উনি এসে তো আবার খাবেন। গেটে আওয়াজ হলে রইস গেট খুলে তার নির্দেশ পাওয়া কাজের জন্য চলে গেল। লতার বাবা, ভাই ও তার দাদি এলো। সবাই পাগল পাগল দশা। লতার দাদি কাঁদতে কাঁদতে বলল, ও লতা বু, কেমনে কি হইল? রুমকির মা শোনার লগে লগেই পাগলের মতন বাড়ির থেকে বাহির হইয়া আইল। কইলাম এক লগেই যাই, শুনলই না। তাই পিছন দিয়ে আমরাও আরেকটা সিএনজি নিয়ে আইসা পড়লাম। লতা তার বাবাকে ধরে কান্না শুরু করে দিল। বলল, আব্বা, উনারে জিজ্ঞেস করুন তোমাকে এখানে বিয়ে দিল কেন? এই বুইড়ার জন্য? লতার বাবা মাসুদার সামনে গেল। রক্ত চক্ষু নিয়ে বলল, তুই কিভাবে এদের সন্ধান পেলি বলতো? আল্লাহর কসম, আমি এসবের কিছুই জানি না। যদি জানতাম তাহলে কি আজকে এই রুমকিকে আসতে দিতাম এই বাড়িতে? আপনিই কোন? উনি লতারে নাকি কলেজের সামনে দেখে পছন্দ করছে। পরে আমার এক খালুরে বলল, আমি খবর নিয়ে দেখলাম ছেলেটাও ভালো, বংশও বেশ ভালো, নাম করা বংশ, অনেক জমিজিরাত আছে এদের। তাই লতার সুখের কথা ভেবেই কথা দিছি এই ব্যাটারে। এর বাইরে এই লোকের বদ খাসল সম্পর্কে আমি কিছুই জানতাম না। আম্মা, একটু বুঝান না আপনার ছেলেরে, আহত কণ্ঠে বলল মাসুদা।
লজ্জায় অনুতাপে দুঃখে মাসুদা ভারাক্রান্ত, মর্মাহত, ছিন্ন ভিন্ন তার হৃদয়। লতার দাদি পাশ থেকে বলল, হ, বউ হাসাই কইছে। তবে আমি যদি শুনতাম শিকদার বংশের পোলা, তাইলে মানা কইরা দিতাম। এই কুলাঙ্কারের চরিত্র অল্প বয়স থেকেই খারাপ ছিল। আমি এই কিস্সা জানি এক গোপন সূত্রেই। লতা তার বাবাকে বলল, আব্বা, আপনাদের এখানে থেকে কোনো কাজ নেই, রুমকির কাছে হাসপাতালে চলে যান। আমি ঠিকানা বলে দিচ্ছি, উনি আসতেছেন বাড়িতে, তাই আমি এখন যাব না। লতা মাসুদাকে জিজ্ঞাসা করল, আপনি কি দুপুরে খেয়ে আসছেন? লতার ছোট ভাই বলল, না বুবু, উনি যখন আসছে খেয়ে আসেন নাই, আমরা খেয়ে আসছি। আচ্ছা, তাহলে আসেন আপনি আমার সাথে, ভাত খেয়ে নেন। মাসুদা দেয়াল ধরে ওঠার চেষ্টা করতে গিয়ে আবার পড়ে গেল। পরে সবুজ ও তার বাবা মিলে মাসুদাকে ধরে দাঁড় করালো, ঘরের ভিতরে নিয়ে ডাইনিং টেবিলে বসালো। মাসুদা বেসিন থেকে চোখে মুখে পানির ঝাপটা দিল। এরপর ক্ষুধা নিবারণের জন্যই সামান্য কিছু ভাত খেল। সবুজ তাদেরকে নিয়ে হাসপাতালে চলে গেল। বাড়িতে ফিরে এলো চুমকি ও সুজানা। এভাবে কেটে গেল কয়েক ঘন্টা। চুমকি সুজানা গোসল করে এলো। রইস সবাইকে ভাত এনে দিল। সুজানা ও লতা পাশাপাশি বসে ভাত খেয়ে নিল। চুমকিও খেয়ে নিল রান্নাঘরে বসে। আলতাফ শিকদার মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ঘরের সামনে খোলা বারান্দায়। তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্তগুলো জমাট বেঁধে আছে। তার উপরে মাছি উঠছে। অস্ফুটভাবে গঙ্গাচ্ছে সে, পানি পানি করছে। চুমকি পানি এনে দিল এবং বলল, আইসকা বুঝলাম তুই সেই রাইতের জিন যে আমার শরীরে হাত দিতি। তুই মরলে আমিই বেশি খুশি হমু, তখন আরামসে এই বাড়িতে থাকতে পারমু আমি। হাসপাতালে রুমকির কাছে তার বাবা, দাদি ও মাকে রেখে সবুজ চলে এলো বোনের কাছে। আচমকা বজ্রপাতের মতো ঘটনায় হাই হুতাশে বেলা বেশ গড়িয়ে গেল। রক্তিম আবায় ছেয়ে আছে আজকের আকাশটা। পশ্চিম আকাশ থেকে অস্তমিত সূর্য বিদায় নিচ্ছে। সন্ধ্যা ছুঁই ছুঁই। সজীব চলে এলো বাড়িতে, নিজেই গাড়ি ড্রাইভ করেছিল। আসার আগেই রুমকিকে হাসপাতালে দেখে এসেছে। তার আগে লতাকে ফোন করে হাসপাতাল আর ওয়ার্ড নাম্বার জেনে নিয়েছিল সে। ঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল আলতাফ শিকদারের নির্জীব দেহটা। অবিশ্বাস্য বিস্ফোরিত চোখে চেয়ে আছে তার সবচেয়ে প্রিয় মানুষটার দিকে। লতা গাড়ির আওয়াজ শুনেই ছুটে এলো। সজীবের পাশে এসে দাঁড়ালো এবং এক নাগারে সব বলে দিল। সজীব তার দাদার দিকে পাহাড় সম ক্রোধ নিয়ে জিজ্ঞাসা করল, আপনি এত বড় মুখোশধারী ভণ্ডলোক, আমার মাকে মেরে ফেলেছেন কাজের লোকের বউকে। ছি! অন্য একজন নির্দোষ মানুষকে সারা জীবন আমার চোখে ঘৃণা আর অবজ্ঞার পাত্র বানিয়ে রাখলেন আপনি। আলতাফ বিড়বিড় করে মিনতি করছে, আমাকে বাঁচা ভাই, যন্ত্রণায় মরে যাইতেছি আমি। সব সম্পত্তি তোর নামে আমি লিখা দেব। তোর বউ খুবই খারাপ, আমাকে সুস্থ করলে সব জানতে পারবি। লতা বলল, এই নোংরা শয়তান বুইরা, ধানের গোলার চাবি কইরে? সজীব বলল, হঠাৎ ধানের গোলার চাবি দিয়ে কি করবে তুমি? কেন, আপনার প্রিয় দাদার বাকি কুকীর্তির অমূল্য নিদর্শন দেখবেন না? সজীব উঠে দাঁড়ালো, কিন্তু লতার যুক্তিসঙ্গত আক্রমণাত্মক জিজ্ঞাসার কোনো প্রত্যুত্তর দিল না সে। লতা রইসকে ডাক দিল, বলল, আপনার কাছে ধানের গোলার ঘরের চাবি নেই? রইস দোনোমনো করতে লাগলো, দিবেন নাকি বিকল্প ব্যবস্থা অবলম্বন করব আমি? রইস মুখকে অসহায়ের মতো করে বলল, আসেন। রইসকে অনুসরণ করে এগিয়ে গেল সজীব, সুজানা, চুমকি, লতা আর সবুজ। রইস তার ঘরের ভিতরে গিয়ে লাইট জ্বালালো। সবাই বাইরে দাঁড়ালো। সজীব মাঝে মাঝে লুকানো চোখে লতাকে দেখছে। রইস চাবি নিয়ে বের হলো। লতার বুক ধুকপুক করছে। সে নিজেও জানে না এই ঘরের আসল রহস্য। রইস নার্ভাস ভঙ্গিতে শব্দহীনভাবে গোলাঘরের দরজাটা খুলল। ভিতরে একটা হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইট জ্বলছে। তার পিছন দিয়ে
নীরবে বাকিরা ঢুকল। পুরো গোলাঘর ভরা ধান, বলা যায় ছোটখাটো ধানের আড়ত কিংবা মজুদখানা। স্তূপাকারের ধান পড়ে আছে পাহাড়ের ন্যায় খাড়া হয়ে, ধানগুলো বড় বড় চাটাই দিয়ে ঢেকে দেওয়া। হয়তো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সুব্যবস্থা। তার সামনে দিয়ে সরুপথ আকারে রয়েছে পেছনের দিকে হেঁটে যাওয়ার রাস্তা। সবাই একে একে পিঁপড়ার সারির মতো হেঁটে যাচ্ছে, পাশাপাশি হাঁটার অবকাশ নেই। লতা ও সজীবের ভিতরে সীমাহীন উৎকণ্ঠা ও উদ্বেগ কাজ করছে। সবার আগে রইসকে দেওয়া হয়েছে, তার পিছনেই রয়েছে লতা। গোলাঘরের শেষ মাথায় আসতেই দেখা গেল খুপড়ি ঘরের আকারে একটা ছোট্ট রুম, নিচে তোশক দিয়ে বিছানা করা, পাশে একটা চার্জার টেবিল ফ্যান, যেটা কিনা বিদ্যুৎ না থাকলেও চলে। তার উপরে 4 জন কিশোরী মেয়ে রুগ্নভাবে শুয়ে আছে। রইসকে দেখেই তারা দুর্বল স্বরে জিজ্ঞাসা করল, আইজ দুপুরবেলা সন্ধ্যাবেলা আমাদের খাবার দেন নাই কেন রইস ভাই? আমরা মানুষ না? আমাগো পেট নাই, খিদা নাই আমাগো? রইস কিছুই বলল না। পিছন দিয়েই বাকিরা তাদের সামনে গেল। সজীবকে দেখেই তারা ভয়ে কুঁকড়ে গেল। সজীব তাদের দেখে আঁতকে উঠল, তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আশ্চর্যমাখা কণ্ঠে তাদের বলল, তোমরা এখানে বন্দি কেন? কিভাবে এলে তোমরা? তোমরা না আমাদের বাড়ি থেকে চলে গিয়েছ? সুজানা কিছুই বলতে পারল না, কেবল বোবা চোখে তাদের দিকে চেয়ে রইল। চুমকি ভীত সন্ত্রস্ত হয়ে থেকে থেকে শিউরে উঠছে। মেয়ে 4 জন থরথর করে কাঁপছে বৃষ্টি ভেজা মুরগির ছানার মতো। সবার ফ্যাকাশে অধর যুগল তিরতির করে ধুলছে গাছের কচি শাখার মতন। একজন ভেউ ভেউ করে কেঁদেই উঠল। লতা হাঁটু ভেঙে তাদের পাশে বসল। লতা দেখল 4 জনেরই 2 গাল বেয়ে পড়া অশ্রুস্রোতের শুকিয়ে যাওয়ার জলজলে চিহ্ন। লতার কোমল মনটা হু হু করে কেঁদে উঠল। আবেগ নিয়ন্ত্রণ তার সাধ্যের বাইরে চলে গিয়েছে। তাদেরকে বুকে পেঁচিয়ে ধরল বনলতার ন্যায়, কান্না মিশ্রিত স্বরে বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের উদ্ধার করতে এসেছি। আজ থেকে তোমরা মুক্ত। উঠে আসো আমার সাথে, পেট পুরে খাবে এখন থেকে, পরে তোমাদের কাছ থেকে বাকি কথা শুনব। চুমকি ওদের দাঁড়াতে সাহায্য করলো, ধরে ধরে গোলাঘরের বাহিরে নিয়ে আসলো। সজীব মাথা হেট করে রইল লজ্জায়, ক্রোধে, অপমানে, ঘৃণায় তার মরে যেতে ইচ্ছে করছে। মাত্র কয়েকদিন হলো লতা এই সংসারে বউ হয়ে এসেছে। এর মধ্যেই তার দাদার বর্বরতার সমস্ত আলামত তার কাছে ধরা পড়ে গেল, যা সে নিজেও জানত না এতটা বছর। সবাই গোলাঘরের বাইরে এসে দাঁড়ালো। রইস তালা লাগিয়ে দিল, চাবিটা সজীবের দিকে বাড়িয়ে ধরল। অপরাধী মুখে বলল, ভাই নেন চাবিটা। সজীব পাথর চোখে রইসের দিকে চাইল, যেন পারলে গিলে খায় ওকে। রইস কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে ধুমধারাক্কা লাথি উষ্টা পড়তে লাগলো। ও মা গো বলেই রইস দাঁড়ানো থেকে কাত হয়ে মাটিতে পড়ে গেল। সজীবের শক্ত ক্যাটসের আঘাতে রইস প্রায় অর্ধমিত হয়ে গেল। চুমকি, লতা, সবুজ ও সুজানা এই 4 জনের হাতে 4টি মেয়ে ধরা, তাই তারা চাইলেই কোনোভাবে সজীবের থেকে রইসকে রক্ষা করতে পারেনি। সজীব লম্বা লম্বা পা ফেলে পুকুর পাড় অতিক্রম করে বাড়িতে চলে এলো। বাকিরা পিছন দিয়ে মেয়েদের নিয়ে আস্তে আস্তে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসেই সবাই দেখল আলতাফ শিকদারের মৃতদেহ পড়ে আছে, গলায় শক্ত নাইলনের রশি পেঁচানো। 4 জন মেয়ে মৃত আলতাফের গায়ে থুতু ছিটালো, নিস্তেজ পা দিয়ে লাথি মারল। লতা হতবাক হয়ে গেল সজীবের উন্মুক্ততা দেখেই। খুঁজে দেখল সজীব ওয়াশরুমে গোসল করছে শাওয়ার ছেড়ে। লতা চুমকিকে আদেশ দিল মেয়েদেরকে ভাত দেওয়ার জন্য। সেই 4 জন মেয়ে সময় নিয়ে ভাত খেল। মন ভরে তারা আত্মতৃপ্তির সাথে এতদিন পর ভাত খেল। তারা একজন আরেকজনের হাতে চিমটি কেটে স্বপ্ন না বাস্তব তা নিশ্চিত করল। আচমকা কি থেকে কি ঘটে গেল ভাবতেই তারা প্রত্যেকে বিমূঢ় হয়ে যাচ্ছে।
কাঁদতে কাঁদতে তারা নিঃশেষ হয়ে গিয়েছে। আজ 2 বছর ধরে তাদের সাথে এমন চলে আসছে। সুজানা চুমকিকে বলল ওদের জন্য শোয়ার ব্যবস্থা করতে, কাঁথা বালিশ দিয়ে। লতা অপেক্ষায় আছে সজীব বের হওয়ার। বেশ কিছু সময় পরে সজীব বের হলো। লতা আস্তে করে বলল, মেরে ফেললেন? তাহলে কি তুমি মারতে? আমার মায়ের খুনিকে আমি মেরে স্বস্তি পেয়েছি। লতা নিচু গলায় বলল, আমি মেরে খুনি হতাম না, যন্ত্রণায় দগ্ধ হতে হতে সে নিজেই মরে যেত। তার যে বয়স এখন, এই বয়সে আজ সারাদিনের শাস্তি 1 যুগের সমান হয়ে গিয়েছে। লাশটা রইসকে দিয়ে পুঁতে ফেলব, যেই কথা সেই কাজ। সজীব রইসকে নিয়ে সেই দিন গভীর রাতে তাদের পারিবারিক গোবরস্থানে আলতাফ শিকদারের শবদেহ পুঁতে দিল। রাতের ঘন আঁধার নেমে এলো ধরনের কোলে। প্রকৃতি নিশ্চুপ, নৈশব্দে, নেই কোনো কলরব। চারিদিকে শুনশান নীরবতা। থেকে থেকে বাগানের ভিতর হতে নির্জনতার আওয়াজ ভেসে আসছে। করুণ শোনাচ্ছে সেই অশরীরী ভৌতিক আওয়াজ। সবুজ গেস্টরুমে শুয়ে পড়ল। সুজানার ভয় লাগছে, সে চুমকিকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ল। সেই 4 জন মেয়ে এক রুমে শুয়ে পড়ল, কিন্তু কারো আঁখি কোণে নেই তন্দ্রা ভাব। নিদ্রারা নিয়েছে আজ ছুটি। ভিন্ন রুমে ঘুমালেও তাদের প্রত্যেকের চিন্তার ও কল্পনার কেন্দ্রবিন্দু একজন মানুষ। সে হলো আলতাফ শিকদার এবং তাকে ঘিরে আবর্তিত ঘটনা ও জীবন। লতা ও সজীব পাশাপাশি শুয়ে আছে। তাদের চোখেও ঘুম নেই। সজীব লতাকে শুনিয়ে বলছে, কি বিচিত্র এই পৃথিবী। তার চেয়েও কতই না বিচিত্র এই পৃথিবীর মানুষগুলোর জীবনধারা। তাদের রুচিবোধ, চাওয়া পাওয়া কতই না অদ্ভুত, তাই না লতা? লতা চাপা নিঃশ্বাস ছাড়ল, বলল, কেন জানি আমার মন কু গাইছে। অজানা আশঙ্কায় বুকটা ভার হয়ে আছে। রুমকির জন্য খারাপ লাগছে আমার। সজীব লতার চুলের ভিতর 5 আঙ্গুল গলিয়ে দিল আর চুলে বিলি কাটতে কাটতে মায়াভরা কণ্ঠে বলল, ঘুমানোর চেষ্টা করো একটু। কাকডাকা ভোরেই সবাই উঠে গেল। সব মেয়ে মানুষগুলো অজু করে নামাজ পড়ে নিল। কোরআন তেলাওয়াত করল। সকাল 10টার দিকে হালকা নাস্তা করে সজীব ঝটপট রেডি হলো চলে যাওয়ার জন্য। লতাকে ডেকে বলল, সবুজকে রেখে দাও আমাদের বাড়িতে। ও কলেজে, এখান থেকেই যাওয়া আসা করুক আপাতত। বাড়িতে গিয়ে ওর কিছু নিয়ে আসুক। বাড়িতে গিয়ে ওর প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসুক এখানে। তোমার ফোন পেয়েই আমি জরুরি কাজ ফেলে চলে আসছি। সেগুলো গুছিয়ে আবারও ফিরে আসব। সাবধানে থেকো তোমরা সবাই। আর মেয়েগুলো আপাতত এখানেই থাক, আমি এসে তাদেরকে বাড়ি পৌঁছে দিব। সজীব যাওয়ার সময় তার পিছু পিছু দরজার বাইরে গিয়ে দাঁড়ালো সুজানা, নিজ থেকেই মায়ের আশীর্বাদ দিতে। তার চোখ দুটো জলে টলমল করছে আজ। সজীব নরম চোখে সুজানার দিকে চাইল, শুধু বলল, আসি, দোয়া করবেন। বাড়ির গেটের কাছাকাছি যেতেই বাইরে থেকে গেটে আওয়াজ হলো। সজীব গেট খুলতেই হুড়মুড় করে 4-5 জন পুলিশ ঢুকে পড়ল। কি সমস্যা, কি চাই, বলল সজীব। বাড়ির ভিতর হতে লতাসহ বাকি সবাই এসে গেটে জড়সড় হলো। আলতাফ শিকদার খুন হয়েছে নাকি গুম হয়েছে সেই তদন্তে আসছি আমরা। ঠিক আছে, আপনারা দেখেন, আমার তাড়া আছে, আমি যাই। ঝট করে একজন পুলিশ সজীবের হাতে হাতকড়া পরিয়ে দিল। পাশ থেকে আরেকজন বলল, এত দ্রুত পালাতে চাচ্ছেন নাকি আপনি হত্যাকারী ও গুমকারী? লতা আর সুজানা হাউমাউ করে চিৎকার করে উঠল। লতা বলল, ওনাকে যেতে দিন, আপনাদের প্রশ্নের জবাব আমার কাছে। প্লিজ ওনাকে ছেড়ে দিন। উনি কে হয় আপনার? আমার হাজবেন্ড উনি। ও আচ্ছা, এ দেখি বাংলা সিনেমার পুরনো ডায়ালগ। না, স্বামীকে বাঁচাতে নিজের গায়ে দোষ চাপিয়ে নেয়া। এই নিয়ে চলে কে? সুজানা কেঁদে ফেলল। 2 হাত জোর করে অনুনয় বিনয় শুরু করলো পুলিশের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। আমার ছেলে কিছুই করেনি, ও তো বাড়িতেই ছিল না। আরেকজন পুলিশ ঠোঁট কাত করে তির্যক হাসি হাসল আর বলল, এই দেখি আরেক বাংলা সিনেমার ডায়লগ।
এই দেখে আরেক বাংলা সিনেমার মা জননী, পুত্রকে বাঁচাতে চাচ্ছেন তিনি। সজীব লতার দিকে পলক তুলে চাইল, মায়াভরা চোখে বলল, ভালো থেকো, আমার জন্য চিন্তা করো না তোমরা। সবাই মাটিতে আছড়ে পড়ল। গগন বিদারী বিলাপে ভারী হয়ে উঠল নীল বনলতা কুঞ্জের রক্তিম আকাশ। ঘরের ভিতর থেকে এসে সজীবদের আগের সেই 4 জন কাজের মেয়ে লতা ও সুজানাকে টেনে তুলল। ঘরের সিঁড়িতে নিয়ে বসালো তারা। লতার মাথার উপর যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। একদিকে বোন হাসপাতালে, আরেকদিকে স্বামী থানায়। রইস অসুস্থ, মেয়েগুলো বাড়িতে যাওয়ার জন্য বেকুল হয়ে আছে। দিশেহারা হয়েও লতা ধৈর্যহারা হলো না, নিজেকে সামলে নিল। মুচকে গেলে তো চলবে না, সব ঠিক করতে হবে তার। লতা ভাবল, কিন্তু পুলিশ কিভাবে জানল আলতাফ শিকদারের বিষয়টা? উত্তর মিলিয়ে নিল নিজের মতো করে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু আপন মানুষ থাকে, সে যতই খারাপ মানুষ হোক না কেন। তাদের কাছে সে নিতান্তই ভালো মানুষ হিসেবে পরিচিত। আলতাফ শিকদারের ফোন দীর্ঘ সময় বন্ধ পেয়ে তার কোনো নিকটজন থানায় ইনফর্ম করেছে, এটাই হবে। তাহলে তারা বাড়িতেও তো সরাসরি চলে আসতে পারত খোঁজ নেওয়ার জন্য। ওহো, সম্ভবত গতকালকে যারা আসছে আশেপাশের মানুষজন, এদের থেকে কেউ হবে একজন। আর আমি যে কয়দিন আগে সজীবকে দেখেছি রইসের ঘরের ওই দিকে যেতে, আমার দেখা সত্যিই ছিল, কিন্তু ধারণা ও বিশ্বাস ভুল ছিল। তার মানে সে সত্যিই হাঁটতে গিয়েছে। সবুজ হাসপাতালে ফোন দিয়ে তার বাবাকে সব খুলে বলল। তার বাবার চিন্তায় মাথায় হাত পড়ল। কি হবে তার মেয়ের? সজীবকে কিভাবে ছাড়িয়ে নিবে? লতার বাবা লতাকে ফোন দিয়ে সান্ত্বনা দিল এবং তার এক দূর সম্পর্কের ভাগিনার কথা বলল। মাহমুদ নামের সেই ভাগিনা কোনো থানার ওসি হবে সম্ভবত। বলল, তুই সজীবকে তোর সেই ফুফুর বাড়ি পাঠা মোবাইল নাম্বার আনার জন্য, তাহলে আমিও কথা বলবো, তুইও কথা বলিস। দেখি ও কি পরামর্শ দেয়। লতা যেন দুরাশার মাঝে ক্ষীণ আশার আলোর সন্ধান পেল। লতা সবুজকে তাদের গ্রামে পাঠিয়ে দিল মাহমুদের মোবাইল নাম্বার জোগাড় করার জন্য। বিস্তারিত খুলে বলল। তার বাবাও ফোন করে অনেক অনুরোধ করল মেয়ের জামাইকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্য। মাহমুদ বাবা আর মেয়েকে ফোন করলে সান্ত্বনা দিল। লতাকে বলল, কোর্টে চালান দেওয়ার আগেই তুই থানায় চলে যা, কাল সকালেই। আমি এদিকে যা করার করছি। তাদেরকে ডিটেলস এক্সপ্লেন করবি ভালোভাবে, যেন কোনো ফাঁকফোকর না থাকে। তারপর কিছু ক্যাশ ধরিয়ে দিলেই ছেড়ে দিবে। আর তোর ভাষ্যমতে একটা পাপীকে ধ্বংস করেছিস তোরা, নয়তো তার জন্য আরও অনেক মেয়ের জীবন শেষ হয়ে যেত। আচ্ছা বলে লতা ফোনটা রেখে দিল। লতা দুপুরের দিকে গিয়ে রইসকে দেখে আসলো। রইস অনুযোগের স্বরে বলল, ভাবি সাব, ভাইজান আমারে কিভাবে মারলো দেখলেন? লতা রুক্ষ স্বরে বলল, এর জন্য কি আপনি দায়ী নন? নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করুন তো। সেই মেয়েগুলো যখন আপনার কাছে খাবার চাইল, তখনই তো সজীব আর আমার বুঝতে বাকি রইল না আপনি সব কিছু জানেন এবং এতে সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে। আমার কোনো উপায় ছিল না ভাবি সাব। এসবের জন্যই আমাকে দাদা নানা সুযোগ সুবিধা দিত, ধান, সুপারি, নারকেল, আরও অনেক রকম। ঘরে আমার অসুস্থ মা, 2টা পোলাপান, ওদের স্কুলে দিছি। সব মিলাইয়া ভালোই চলছে। এই কাজটা করি বলেই তো এমনটা চলছে ভালো করে। করুণ আরতিস্বরে কথাগুলো বলল রইস। লতা কিচ্ছু বলল না, সোজা বাড়ি চলে এলো। বিকেলে সেই 4 জন মেয়েকে নিজের রুমে ডাকল লতা। সবার বয়স 16 হতে 18-র কোঠায় হবে। লুকিয়ে মোবাইলের রেকর্ড অপশন অন করে দিল। এই রেকর্ড আগামীকাল সজীবকে ছাড়াতে ভীষণ হেল্পফুল হবে। লতা জিজ্ঞেস করল, তোমরা তোমাদের বাড়িতে না গিয়ে এই ধারের গোলায় 2 বছর ধরে কিভাবে আটকেছিলে বলো তো? স্বপ্না নামের একটা মেয়ে বলতে শুরু করলো, আমি এদের সবার আগে এই বাড়িতে কামে আইছি। মাঝে মাঝে রাইতে আলতাফ দাদা আমার রুমে যাইয়া আমার সারা শরীর কসলাতো। যেই দিন কিছুটা বুঝতে পারলাম, সেই দিন খালাম মারে কইলাম, কাম করুম না, চইলা যামো আমি। তবে কে গায়ে হাত দেয় সেইটা কিন্তু আন্ধারের জন্য টের পাই নাই ভাবি।
খালাম্মা মানা করলো, বলল, যাইস, তুই তো একা যাইতে পারবি না, রইসও চিনে না, তোরে যিনি আনছে তিনিই দিয়ে আসবো। পরে দাদা তার সুবিধা বুঝে একদিন কইল, কাইল সকালে সব গোছায়া তৈরি থাকিস, আমি নিয়ে যাবো। তো পরের দিন আমি আমার জামা কাপড়ের ব্যাগ নিয়ে দাদার লগে বাইর হইলাম মেইন গেট দিয়া। 5 মিনিট পরে উনি আমারে কইল, স্বপ্না, এইদিকে আয় একটু, রইসের কাছে একটু দরকার আছে, এইবারের শেষ মাথায় আরেকটা গেট আছে। রইস ভাইয়ের ঘর সেই গেটের কাছাকাছি, তখন সেই গেট খোলা ছিল। পরে বুঝলাম রইস ভাইকে বইলা রাখছে আগেই, আর সেই গেট খুইলা রাখছে। এমনিতে হগল সময় বন্ধ থাকে, তো আমিও দাদার পিছন পিছন গেলাম। দেখলাম রইস ভাইরে ফিসফিসায় কি জানি কইল। এরপর দাদা কইল, স্বপ্না, পিছনে আমাদের ধানের গোলার ঘর, 2 মণ ধান দিয়ে দিব তোর বাপ মার লাইগা, এদিকে আয়, ধান বস্তায় ভরতে হইব। আমি খুশি খুশি মনে দাদার লগে গেলাম, ধানের গোলাঘরে ঢুকলাম, উনি পিছনে নিয়ে গেল। আপনারা যে দেখলেন সেই ছোট্ট রুমটায় বিছানাপত্র, ফ্যান এসব কিন্তু তখনও ছিল। উনি টেবিল ফ্যান সাইডা দিল, হাত পা সিধা কইরা শুইয়া গেল, কইল, আয়, দাদার গায়ের উপরে আদর কইরা দেই। তখন আমার কলিজা মসুর দেয়া উঠল, মন চাইছে মাটি ফাটুক আর আমি মাটির নিচে গায়েব হইয়া যাই। উনার উপরে মেলা চিত্তা গেছি আমি। কইলাম, এবার বুঝতে পারছি রাইতে আমার শরীরে আপনি হাতান, তাহলে আপনি এত লুচ্চা বেড়া। উনি আমারে কাঠের পায়ার সাথে বাইদা নিল, আমার বুকের ওড়না কাইরা নিল, ডর দেখাইয়া কইল, তেরি বেরি করবি, তোর পরিবারের সবাইরে মাইরে ফেলামো আমি। চিল্লায়া কোনো ফায়দা নাই, কেউ শুনবো না তোর চিল্লানি। শোন, সবসময় এই ঘরে থাকবি, রইস তোর লাইগাও রাঁধব, টাইম মতো খানা দেয়া যাইব, গোসল করবি রইসের কলে যাইয়া, তোর বেতন মাসে মাসে আগের মতোই তোর বাপ মায়ের হাতে চইলা যাইব। আর হেরা ফোন দিলে আগের মতোই আমি তোরে কথা বলাইয়া দিমু, স্বাভাবিকভাবেই কথা কইবি। এই যে বিছানা দেখস, তোর মতো অল্প বয়সী কচি কচি মেয়েদের এইখানে আইনা আদর করি আমি, মজা দেই, হাতে কিছু টাকা করি ধরাইয়া দেই, হাসি মুখে বাহির হইয়া যায়, টু শব্দটিও করে না ওরা। একইভাবে 6 মাস পর পর এরা 3 জন আমার লগে যুক্ত হইল। হে মোরসে মেলা খুশি হইছি ভাবি, জানেন না কি বেশরম পুরুষ হে, কি যে বিশ্রী বিশ্রী কথা কইতো আমাদের গায়ে হাত দেওয়ানের কালে। রইস ভাইরে কতদিন হাতে পায়ে ধইরা কইছি, সজীব ভাইরে কথাটা জানান। উনি কয় এটা অসম্ভব, উনি নুন খাইব যার, গুণ গাইব তার, নিমুখ হারামি করতে পারবো না। এক নাগারে কথাগুলো বলে স্বপ্না কেঁদে ফেলল ফেলফেলিয়ে অবোধ শিশুর ন্যায়। লতা অন্য মেয়েদের কাছে জানতে চাইল, ওর বলা কথা কি সব সত্যি? ওরা সমস্বরে উত্তর দিল, একদম হাসা কথা ভাবি, বরং স্বপ্নাবু শরমে অনেক কথা কয়ই নাই। লতা বলল, থাক, আর বলতে হবে না, তোমরা চাইলে আমাদের বাড়িতে থেকে যেতে পারো, নয়তো যেতেও পারো, আমরা চইলা যামো, থাকমু না আর এই বাড়িতে, আব্বা আম্মার লাইগা মনটা পুইরা খান খান হইয়া যাইতেছে। আচ্ছা, 2-1 দিন পর আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। রেকর্ড অপশন অফ করে দিল লতা, অপেক্ষায় আছে পরের দিনের ভোরের জন্য। পরের দিন লতা তার ভাই সবুজকে নিয়ে থানায় গেল। তার ফুফাতো ভাই মাহমুদের রেফারেন্স টেনে পরিচয় দিল। তারা চিনতে পারল। লতা নমনীয় স্বরে তাদের A to Z ঘটনার ডিটেলস বলল এবং তার মোবাইলের রেকর্ড অপশন অন করে এসপির হাতে দিল। এসপি সহ অন্যান্য পুলিশেরা পুরো রেকর্ডটা শুনল। সজীবকে একজন ভেতর থেকে নিয়ে এলো লতার সামনে। এসপি বলল, শুনুন মিস্টার সজীব, যত বড় অপরাধী হোক তার জন্য দেশে আইন আছে। আমরা বুঝলাম আপনি আবেগে থেকে মায়ের নৃশংস হত্যাকারী ও ধর্ষণকারীকে খুন করেছেন, কিন্তু দ্বিতীয়বার এমনটা করবেন না আশা রাখি। আমাদের ওসি মাহমুদের বলা ও পরিস্থিতির উপর বিবেচনা করে আপনাকে জামিন দিলাম। সজীব কৃতজ্ঞতার সাথে তাদেরকে ধন্যবাদ জানালো এবং বের হয়েই লতা এবং সবুজকে নিয়ে হাসপাতালে চলে গেল রুমকিকে দেখতে। সেখান থেকে সোজা ঢাকা চলে গেল। 2 দিন পরে লতা সবুজকে সঙ্গে করে নিয়ে সেই 4 জন মেয়েকে
চরে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। সেই মেয়েরা কৃতজ্ঞতা জানালো লতার প্রতি। সপ্তাহখানেক পরে রুমকি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে লতার বাবা বাড়ি চলে গেল। লতা রইস, সুজানা ও চুমকিকে ডাক দিল। চুমকিকে জিজ্ঞেস করলো, তুই যাবি না থাকবি আমাদের বাড়িতে? আমি আপনাদের কাছেই থাকবো ভাবিজান। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে থাকবি, ঘুরবি, খাবি আর কাজ করবি। মনে থাকে যেন, কোনো সমস্যা মনে করলে অবশ্যই আমাকে জানাবি তুই। এখন তোর কাজে যা। চুমকি ঘাড় কাত করে সম্মতি জানিয়ে উঠান ঝাড় দিতে চলে গেল। লতা রইসকে জিজ্ঞাসা করল, আপনার কি খবর? থাকবেন না বিদায় হবেন? এতটা বছর ধইরা এই বাড়ির নুন খাইছি, যাইতে চাই না আমি ভাবি সাপ। ঠিক আছে, তাহলে আপনার দায়িত্বের কাজগুলো হেলাফেলা না করে আজ থেকে মন দিয়ে করবেন। মনে থাকে যেন। যান এখন। রইস প্রভুভক্তি দেখিয়ে চলে গেল বাগান পরিষ্কার করতে। সুজানা বসে আছে মলিন মুখে। লতা বলল, আপনাকে এ বাড়িতে এসে মায়ের চোখে দেখেছি, আজও তাই দেখি, সারা জীবন তাই দেখব। দৃষ্টির পরিবর্তন হবে না কস্মিন কালেও। তবে আপনি মুক্ত, চাইলে যেতে পারেন মা। সুজানা নীরবে অশ্রুপাত করতে লাগল। ধরা গলায় বলল, কোথায় যাব রে মা? কবির দ্বিতীয় বিয়ে করে সুখে সংসার করছে, সেখানে আমার কোনো সন্তানও নেই। কার আশায় যাব বল? আমার যাওয়ার কোনো জায়গা নেই রে মা। এইবারের ঘাস লতাপাতা থেকে শুরু করে প্রতি ইঞ্চি মাটির উপরে মায়া বসে গিয়েছে। সজীবকে নিজের পেটের সন্তানের মতোই ভালোবাসি। সজীব আর তুমি না চাইলে যেই দিকে মন চাই সেই দিকে চলে যাব, আর চাইলে থেকে যাব এই বাড়িতে। যে কয়দিন বাঁচি তোমাদের কাছেই বাঁচতে চাই। এভাবে বলছেন কেন মা? আপনি ছিলেন, আছেন, থাকবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কথাগুলো লতা বলল। আচ্ছা, আপনি আপনার স্বামীকে সত্যটা জানাননি বিয়ে করার আগে? ও তো তারপরেই আমাকে ডিভোর্স দিয়ে দিল। তবুও লোক মারফতে সত্যটা জানিয়েছিলাম। পরে বলল আমাকে হিল্লা বিয়ার মাধ্যমে গ্রহণ করতে চায়, এছাড়া আমাদের সমাজে গ্রহণ করতে দিবে না। কিন্তু এটা আমি কিছুতেই চাইনি, তাই সে বিয়ে করে ফেলল। আমি রয়ে গেলাম এখানেই। ও আচ্ছা। এক সপ্তাহ পর সজীব বাড়িতে আসলো। লতার ঘাড়ে চিবুক ঠেকিয়ে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করল সব কিছুর জন্য। লতা ঘোলাঘরের বিষয়টা সজীবকে খুলে বলল। তারপর বলল, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। উল্টো যে আমাকে ভুল বোঝেননি। সজীব সুজানার কাছে গিয়ে বলল, মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ভুল বুঝে আপনাকে অনেক মেন্টালি টর্চার করেছি এতটা বছর আমি। সুজানা কেঁদে ফেলল। সজীবের মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের কাছে সন্তানের কোনো ভুল নেই বাবা। আল্লাহ তোমাকে ভালো রাখুক বৌমার সাথে। তার পরের দিন লতার পরিবারের সবাইকে সজীব দাওয়াত দিল তাদের বাড়িতে, সাথে তার সেই ফুফাতো ভাই ওসিম মাহমুদকেও। তারা সবাই একে একে দাওয়াত খেতে বাড়িতে এলো। সুজানার তদারকিতে নারকেলের দুধ দিয়ে পোলাও, পালা মুরগির ঝাল রোস্ট, রাজহাঁসের রেজালা, হাঁসের ডিমের কারি, পুকুরের রুই মাছের দো পেঁয়াজা, গাছের ডাবের পানি, গরুর দুধ দিয়ে ঘরে তৈরি রসগোল্লা, দই দিয়ে অতিথিসহ সবাই ভরপুর খেলো আয়েশ করে। সবাই সজীবের অনুরোধে একদিন বেরিয়ে চলে গেল। ধীরে ধীরে নীল বনলতা কুঞ্জের থমথমে পরিবেশ শান্ত হল। রূপকথার গল্পের মতো সবার মাঝে শান্তি ফিরে এলো। পল্লীর নির্জন নিশতি রাত, উঠান বড়া রূপালী চাঁদের থই থই জ্যোৎস্না, আকাশ জুড়ে তারাদের মিলন মেলা। সজীব একটি সিগারেট জ্বালিয়ে নিল, দুই ঠোঁটের মাঝে চেপে ধরে সুখ টান দিল, ধোঁয়া ছেড়ে দিল উপরের দিকে। পিছন থেকে হাত বাড়িয়ে লতা সিগারেটটা টেনে নিয়ে নিল। কে বলে ঘাড় ফিরাতেই সজীব দেখতে পেল লতাকে। আর কে? আমি, আপনার নীল বনলতা। সজীব আপ্লুত চোখে লতার দিকে চাইল, তারপর বলল, বনলতা যে এত কার্যকরী তুমি না এলে জীবনে বুঝতেই পারতাম না। এই
তুমি না ঘুমিয়েছিলে? কই, না তো। নয়ন বুঝেছিলাম, এত সুন্দর মোহাচ্ছন্ন পরিবেশ, আর আপনি কি না তা নষ্ট করছেন সিগারেটের ধোঁয়ায়? আপনি আর কখনোই ধূমপান করবেন না। এটা মানুষের শরীরের জন্য খুবই হুমকি স্বরূপ। এটা কি তোমার অনুরোধ না আদেশ? স্ত্রী হয়ে অনুরোধ, বন্ধু হয়ে আদেশ। ঠিক আছে, আদেশ অনুরোধ দুইটাই মানলাম। ধূমপানকে আজ থেকে না বললাম, চিরদিনের জন্য। লতা জল হাসি মুখে বলল, সত্যি বলছেন? সত্যি, হাজার সত্যি, লাখো সত্যি, কোটি সত্যি। লতা বলল, ঘুমাবেন না? আসেন, আজ খোলা আকাশের নিচে জ্যোৎস্নার গালিচায় ঘুমাবো দুজন। ভয় পাবো না আমরা? না তো, আমাদের পাহারা দেবে ওই দূর আকাশের ঝিকিমিকি তারাগুলো। হাত উঁচিয়ে সজীব লতাকে তারাগুলো দেখিয়ে বলল এবং নিজের দিকে আবিষ্ট করে ধরল। উঠানের এক পাশে বিশাল আম গাছের গোড়ায় গিয়ে বসল। লতাকে বলল, তুমি গাইতে পারো বনলতা? লতা মোহনীয় চোখে হাসনাহেনা ফুল গাছের দিকে চাইল, গুনগুনিয়ে বেসুরো গলায় গাইতে লাগল। এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই। আহা, কি শোনালে, মন রাঙালে। এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই। আমি তোমাকে পেয়ে সুখে আছি, যেন ফুলেরই বুকে অলি কত কাছাকাছি। লতা ঘুমিয়ে গেল সজীবের কাঁধে। আধরাতে সজীব লতাকে কোলে করে রুমে নিয়ে শুইয়ে দিল। তার একদিন পর সুজানা হঠাৎ করে অসুস্থ বোধ করল। রক্ত বমি শুরু হলো। সজীব আর লতা মিলে সুজানাকে হাসপাতালে নিয়ে গেল। নানান পরীক্ষা নিরীক্ষা শেষ না হতেই সুজানা ইহজগতের মায়া ত্যাগ করে বিদায় নিল। লতা ও সজীব কান্নায় ভেঙে পড়ল। নীল বনলতা কুঞ্জের রক্তিম আকাশ আবারও ব্যথায় নীল রঙে ছেয়ে গেল। জীবন আনন্দ দেয় যতটুকু, বেদনা দেয় তার চেয়েও বেশি। সমাপ্ত। গল্প নীল বনলতা, লিখেছেন রেহানা পুতুল। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলের যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।